বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি কৃতদাস প্রথা কী এবং দাস অর্থনীতি কী সেই নিয়ে একটু বলবো। তাহলে চলো বলি। কৃতদাস প্রথা প্রাচীনকালে বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থায় কোনো প্রভুর মালিকানাধীনে কোনো ব্যক্তির বসবাস করা ও বেঁচে থাকার প্রথা চালু ছিল। প্রভুর অধীনস্থ সেই সকল ব্যক্তি দাস বা কৃতদাস নামে পরিচিত ছিল। প্রভু তার অধীনস্থ কৃতদাসকে দিয়ে বিভিন্ন পরিশ্রম সাধ্য কাজ করিয়ে কৃতদাসের শ্রমের মূল্য নিজে উপভোগ করত। এই প্রথা অনুযায়ী প্রভু ইচ্ছা করলে তার ব্যক্তিগত সম্পদ এইসব কৃতদাসদের বিক্রি বা হত্যাও করতে পারত। অধীনস্থ দাসের উপর তার প্রভুর এই সার্বিক মালিকানার অধিকার বা প্রথা দাসপ্রথা বা কৃতদাস প্রথা নামে পরিচিত। প্রাগৈতিহাসিক যুগ থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থায় কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল বলে জানা যায়। পৃথিবীর প্রাচীনতম ফলক হিসাবে চিহ্নিত প্রাচীন সুমেরিয়ার একটি ফলকে 2100 থেকে 2050 খ্রিস্টপূর্বাব্দে এই ফলকে কৃতদাস সম্পর্কিত আইনবিধির উল্লেখ রয়েছে। প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতায়ও কৃতদাস প্রথার প্রচলন ছিল বলে হামুরাবির আইনবিধি থেকে আভাস পাওয়া যায়। এছাড়া প্রাচীন মেসোপটেমিয়া, পারস্য, মিশর, গ্রিস, রোম প্রভৃতি দেশেও কৃতদাস প্রথার প্রচলন ছিল। তবে বিভিন্ন যুগে কৃতদাস প্রথার প্রচলন থাকলেও স্থান ও কালভেদে দাসেদের অবস্থান বিভিন্ন তারতম্য ছিল। এই হচ্ছে কৃতদাস প্রথা। এবার দাস অর্থনীতি কী? প্রাচীন রোমান, মিশরীয় ও ভারতীয় সভ্যতায় কৃতদাস প্রথা একটি সুনির্দিষ্ট কাঠামো লাভ করেছিল। এইসব সভ্যতার অর্থনীতিতে কৃতদাস প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা এই অর্থনীতি দাস অর্থনীতি নামে পরিচিত। প্রসঙ্গত বলা দরকার যে প্রাচীনকালে কৃতদাস ব্যবস্থা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল রোমান সভ্যতায়। সেখানকার সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাই কৃতদাসদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। মিশরের কৃতদাস প্রথা রোমের মতো এতটা তীব্র না হলেও সেখানকার সমাজ ও অর্থনীতিতে এই প্রথার যথেষ্ট প্রভাব পড়েছিল। অন্যদিকে ভারতে যে দাস প্রথার কথা বলা হয় তা মোটেই রোমান দাস প্রথার মতো এতটা ব্যাপক ছিল না। অর্থাৎ ভারতে কৃতদাস প্রথা রোমান কৃতদাস প্রথার সমগোত্রীয় ছিল না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।